আসসালামু আলাইকুম। আইটিএনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের যে প্রশ্ন পদ্ধতি রয়েছে সেই প্রশ্ন পদ্ধতি এবং প্রশ্ন পদ্ধতি সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকছে আমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আমরা প্রথমে চলে যাচ্ছি প্রাথমিক বিজ্ঞান বই এর যে প্রশ্ন পদ্ধতি রয়েছে, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন পদ্ধতি রয়েছে সেই প্রশ্ন পদ্ধতি সম্পর্কে প্রথমে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে রয়েছে বাম ডান মিলকরণ, 4 নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। আমরা যে 4টা অপশন দেখতে পাচ্ছি, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে এই 4টি অপশন। আমরা গত ক্লাসে আমাদের অনলাইন ক্লাসের সিলেবাসে যে 3টি অধ্যায় ছিল সেই 3টি অধ্যায় শেষ করেছি। এই অধ্যায়গুলোর অনুশীলনী অংশ আমরা সম্পূর্ণ করেছি। এখন আমরা দেখছি প্রশ্ন পদ্ধতির সবচেয়ে উপরে যে অংশটি থাকছে সেটা হচ্ছে পূর্ণমান। পূর্ণমান হচ্ছে একটা পরীক্ষার জন্য সর্বোচ্চ যতটুকু মান নম্বর বণ্টিত থাকে বা দেওয়া হয়ে থাকে। আর এই পূর্ণমান হচ্ছে এখানে 100 আমাদের বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ পরীক্ষার জন্য মান হচ্ছে 100। আর সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় পাওয়া যাচ্ছে। আমরা দেখি এই সময়টা কত মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। এটাকে আমরা মিনিটে নিয়ে যাই, এখানে আমরা পাই যে 2 ঘন্টা 30 মিনিটে আমাদের 150 মিনিট সময় পাওয়া যাচ্ছে। এই 150 মিনিট সময়ের মধ্যেই আমাদের 100 মার্কের পরীক্ষাটি দিতে হবে। এই 150 মিনিট সময়টাকে আমরা প্রতি 1 মার্কের জন্য কতটুকু সময় পাচ্ছি সেটা ভাগ করে নিই। 150 বা 150 ভাগ 100 আমরা পাচ্ছি 1.50 মিনিট। প্রতি 1 মার্কের উত্তর দেওয়ার জন্য আমরা পাচ্ছি 1.5 মিনিট। আমরা এই 1.5 মিনিট করে কত নম্বর উত্তর প্রদান করার জন্য কতটুকু সময় পাবো সেই সময়টাকে ভাগ করে নিতে হবে। যেমন আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেব তখন আমরা দেখছি যে প্রতি প্রশ্নের মার্ক হচ্ছে 2। তাহলে আমরা যদি এই প্রশ্নের উত্তর লিখতে যাই তখন আমরা এই প্রশ্নের জন্য কতটুকু সময় পাব। আমরা এর জন্য প্রতি মার্কের জন্য যদি আমরা 1.5 মিনিট করে সময় পাই তাহলে আমরা 2 মার্কের প্রশ্নের জন্য 1.5 ইন্টু 2 গুণ সময় পাচ্ছি। এই জন্য আমরা এখানে লিখছি 3 মিনিট। আমরা এই গুণটাকে সম্পূর্ণ করার পর পাচ্ছি 3 মিনিট। তার মানে এই 2 মার্কের প্রশ্নের উত্তর লেখার জন্য আমরা সময় পাচ্ছি 3 মিনিট। এইভাবে 15 মার্কের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কতটুকু সময় পাবো সেটা হিসেব করে নেব। আর প্রতি 1 মার্কের জন্য আমরা দেখছি যে 1.5 মিনিট করে আমরা সময় পাচ্ছি। তো এইভাবে সময়টা ভাগ করে নিলে আমাদের পরীক্ষার সময় যে উপকারিতাটা পাচ্ছি সেটি হলো যথাসময়ে সঠিক উত্তরগুলো সম্পূর্ণ করা এবং পরীক্ষায় সর্বোচ্চ উত্তর দান নিশ্চিত করা। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা প্রশ্নকে গুছিয়ে বেশি সময় নিয়ে লেখার কারণে অন্য প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। তারা পারা বা জানা প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে
কিন্তু সেগুলো লিখতে পারছে না। এর কারণ হচ্ছে সময় স্বল্পতা। তারা অন্য প্রশ্নগুলোর ক্ষেত্রে বেশি সময় ব্যয় করছে, এই জন্য তারা লিখতে পারছে না। এই জন্য আমাদের এই সময় ভাগের ব্যাপারটা অবশ্যই জানতে হবে। আমরা এখন জেনে নিলাম পরীক্ষার সময় কিভাবে সময়টাকে আমরা ভাগ করে নেব। এখন আমরা দেখছি শূন্যস্থান পূরণ। আমরা যে 1 নম্বর প্রশ্নের উত্তর দান এই প্রশ্ন সম্পর্কিত আলোচনাটি সম্পূর্ণ করব। এখানে 15টি প্রশ্ন থাকবে। আর প্রশ্নগুলো কি ধরনের হবে, আমরা আমাদের প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় পাঠের মাধ্যমে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্নের সাথে পরিচিত হয়েছে অনুশীলনী অংশে। যেমন কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন। এই প্রশ্নগুলো আমরা এই অধ্যায় পাঠের মাধ্যমে জেনেছি। প্রথম অধ্যায় পাঠে দেখছি যে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এগুলো। এই প্রশ্ন অতি সংক্ষেপে উত্তর দেওয়া যায়, এর জন্য মার্ক হচ্ছে 2। আর আমরা সময় পাচ্ছি কত মিনিট? 3 মিনিট। প্রতি একটা প্রশ্নের জন্য সময় পাচ্ছি 3 মিনিট করে। এখন এই 15টি প্রশ্ন থাকছে। এখানে 1 নম্বরে 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। 15টি থাকবে, 15টির উত্তর দিতে হবে। যদি আমরা কোনো অপশন না দিতে পারি সেটার জন্য আমরা মার্ক পাবো না। আর প্রতি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 2। আর টোটালি 15টি প্রশ্নের উত্তর দানের জন্য আমাদের টোটাল নম্বর হচ্ছে 30। 2 গুণ 15 সমান 30। এই 30 মার্ক আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দানের জন্য আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন কি আছে সেটা একটু দেখে নেই। 2 নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থান পূরণ অংশে আমরা অনুশীলনী অংশে দেখেছি যে শূন্যস্থান পূরণ কিভাবে হয়। শূন্যস্থান পূরণে একটি বাক্য থাকে, সেই বাক্যটি আমাদের সম্পূর্ণ করতে হয়। বাক্যের কিছু অংশ ফাঁকা থাকে, সেই ফাঁকা স্থানে একটি উপযুক্ত শব্দ বসাতে হয়। যেমন ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণীরা নিরাপদে থাকে। এখানে নিরাপদে থাকার জন্য প্রাণীদের স্থানের নাম করেছে যে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণীরা নিরাপদে থাকে। তাহলে এই ফাঁকা স্থানের শব্দটি হবে আশ্রয়স্থল। এভাবে আমরা শূন্যস্থান পূরণ করে থাকি। আর শূন্যস্থান পূরণের জন্য আমাদের 14টি শূন্যস্থান থাকবে, আর এর মধ্যে 12টির উত্তর দিতে হবে। আর এর জন্য প্রতি একটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 1। তার মানে 12টি প্রশ্নের উত্তর দিলে আমরা 12 মার্ক পেয়ে যাচ্ছি। টোটালি আমরা পাচ্ছি শূন্যস্থান পূরণের জন্য 12। তবে এক্ষেত্রে শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে আমরা কত নম্বর পর্যন্ত দেব। যদি ক থেকে লিখতে লিখতে চলে যাই আমরা 14টি অপশনে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ড, ঠ, এই গেল 12টি। ড, ঢ, এখানে 14টি অপশন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কোন অপশনটি বাদ দিব? এই দুটো বাদ দিয়ে দিব নাকি প্রথম থেকে 2টা বাদ দিয়ে দিব? এইভাবে আমরা কনফিউজ হয়ে যাই। কিন্তু উত্তরদানের সিস্টেম হচ্ছে তোমার জানা যে কোনো 12টি, তোমার জানা যে কোনো 12টি, এই টোটাল 14টির মধ্যে যে কোনো 12টির উত্তর করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে তুমি সবগুলো প্রশ্নের উত্তর যখন পারো তখন কি করবে? তখন তোমার বেটার হবে যে শুরু থেকে 12টা লিখে শেষের 2টা অংশ বাদ দিয়ে দেওয়া, শেষের 2টা অংশ উত্তর না করা। আর যদি তোমার যে কিছু পারছো কিছু পারো না এরকম হয় যে 14টির মধ্যে 12টা পারো বা 10টা পারো, সেক্ষেত্রে যতটুকু পারো যেগুলো অ্যান্সার সঠিক হিসেবে জানো সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবে। তাহলে আমরা দেখলাম শূন্যস্থান পূরণ আমরা কিভাবে করব। এরপর আছে বাম ডান মিলকরণ। 3 নম্বর প্রশ্নের জন্য এখানে আমাদের কাজ করতে হয় একটি বাম ডান নিয়ে। আমরা অনুশীলনী অংশে দেখেছি বাম ডান এরকম একটি কলাম থাকছে। এই কলামটিতে
কতগুলো শব্দ থাকবে, আর এই শব্দগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে একটির সাথে আরেকটি মিল করে। এই সাইডটা যদি বাম হয়, এটা হচ্ছে ডান। এই বাম পাশে যে শব্দগুলো আছে সেটার সাথে ডান পাশের শব্দ আমরা মিল করব। যেমন ধরি এখানে যদি থাকছে কার্বন ডাই অক্সাইড, আর এখানে যদি হয় যে উদ্ভিদের খাদ্য তৈরি, এরপর যদি দেখি যে অক্সিজেন, অক্সিজেনের সাথে যদি হয় যে প্রাণীর শ্বাস প্রশ্বাস, আশ্রয়স্থল, নিরাপদ জায়গা, এভাবে যদি অপশনগুলো দেখতে পাই, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে, আর অক্সিজেন প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে, আশ্রয়স্থল নিরাপদ থাকার একটি জায়গা। এরকম ভাবে শব্দগুলো যদি দুইটা কলমে এলোমেলো থাকে, এভাবে সেই এলোমেলো শব্দগুলোকে একটির সাথে অপরটি মিল করার কাজটি হচ্ছে বাম ডান মিলকরণ। এইভাবে প্রশ্নপত্রের বাম পাশে 5টি শব্দ থাকবে, আর ডান পাশে 5টির অধিক বা 6টি বা 7টি এরকম অপশন থাকবে। এই 6-7টির মধ্যে দুটো অপশন অতিরিক্ত দেওয়া থাকবে, এই অতিরিক্ত অপশন দুটির সাথে কোনটি হয়তো মিলবে না, আর 5টি এই পাশের 5টির সাথে এই পাশের 5টি শব্দের মিল দেখাতে হবে। আর সেই বাক্যটি সম্পূর্ণ করার পর উত্তরপত্রে লিখতে হবে, যেমন অক্সিজেন প্রাণীর শ্বাস কাজে ব্যবহৃত। এভাবে যদি আমরা খাতায় 5টি সেন্টেন্স সম্পূর্ণ করি, তাহলে আমাদের এই 5টি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 10। তার মানে প্রতি একটি বাম ডান মিলকরণের জন্য আমরা পাচ্ছি 2 করে মার্ক। আর আমরা কতটুকু সময় ব্যয় করব? 10 মিনিটের জন্য সর্বোচ্চ 15 মিনিট সময় পাচ্ছি আমরা, কিন্তু এখানে 15 মিনিট প্রয়োজন হয় না, যেহেতু খুব সংক্ষেপে কাজগুলো সম্পূর্ণ করা যায়। একটু ভেবেচিন্তে আমরা এই কাজটুকু 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারি। আর 10 মিনিট কি করব? আর 5 মিনিট আমাদের থেকে যাচ্ছে, এই 5 মিনিটটা অবশ্যই আমরা রেখে দেব। তবে হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থীর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশ্নপত্রটি ভালোভাবে পড়া এবং খাতায় উত্তরদানের শেষে খাতাটি সুন্দরভাবে রিভিশন দেয়া, যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, সেই ভুলগুলো যাচাই করে আবার সমাধানের জন্য একটু সময় অবশ্যই রেখে দিতে হবে। এর জন্য রিভিশনের জন্য একটু সময় নিতে হবে। তাই যে সকল প্রশ্নগুলো অল্প সময়ে দেওয়া যায়, সেই সকল প্রশ্নগুলোর জন্য অধিক সময় ব্যয় করা যাবে না। তাহলে ডান বাম মিলকরণের কাজটি আমাদের সম্পূর্ণ হলো। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন বা 4 নম্বর প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত হই। 4 নম্বর প্রশ্নের যে উত্তর দিতে হয়, এই ক্ষেত্রে একটি প্রশ্নের একাধিক অংশ থাকতে পারে। একটি প্রশ্ন থাকছে, তার সাথে আরো কয়েকটি অংশ থাকছে, সেই সবগুলো অংশের কিন্তু উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে 10টি প্রশ্ন থাকবে, আর সেখান থেকে 8টির উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 6, প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক 6, আর আমাদের উত্তর দিতে হবে 8টি। 6 8 48 মার্ক হচ্ছে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য।
এখানেই। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? এই প্রশ্নটির উত্তর আমরা কম বেশি সবাই জানি। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, আশ্রয়স্থল, আবাসস্থল, পানি ও বায়ু। এই প্রশ্নটা শুরুতেই যদি এরকম থাকতো যে আমাদের পরিবেশ কি, পরিবেশ কি? পরিবেশ কি এই প্রশ্নের উত্তর আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। আর জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এটিও আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এরপর আছে পরিবেশ কয় ধরনের? আমরা তৃতীয় শ্রেণীতে জেনে আসছি যে পরিবেশ হচ্ছে তার উপাদান অনুসারে দুই ধরনের। পরিবেশ কয় ধরনের হতে পারে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই প্রশ্নের কয়েকটা অংশ। প্রশ্নটা যদি এখান থেকে শুরু হয়ে সর্বশেষ এই পর্যন্ত যেত যে পরিবেশ কি, পরিবেশ কয় ধরনের হতে পারে, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, এটি সম্পূর্ণ একটি প্রশ্ন। আর এই প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে মার্ক বন্টন হয়ে থাকে। যেমন এই অপশনের জন্য মার্ক হচ্ছে 2, এই অপশনের জন্য মার্ক হচ্ছে 2, এই অপশনের জন্য মার্ক হচ্ছে 2। টোটালি মার্কগুলো ঠিক এভাবে যোগ হবে 2 যোগ 2 যোগ 2। এখানে টোটাল মার্ক হচ্ছে 6। আমরা জানি একটি বর্ণনামূলক প্রশ্নের জন্য টোটাল মার্ক হচ্ছে 6। এই 6 মার্ক কয়েকটি অংশে বিভক্ত হয়ে তারপরে আসতে পারে। তো আমরা এই প্রশ্নের কয়েকটি অংশ থাকতে পারে এই সম্পর্কে এখন কোনো কনফিউশন আছে? তাহলে আমি আরো কিছু এক্সাম্পলে চলে যাব যে এই প্রশ্নগুলো কি ধরনের হতে পারে। আমরা প্রথমে দেখছি যে পরিবেশ কি, পরিবেশ কয় ধরনের হতে পারে। পরিবেশ এর বিভিন্ন ধরনের উপাদান, এগুলো আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি, চতুর্থ শ্রেণীতে আবারও দেখছি পরিবেশের বিভিন্ন উপাদান ও ধরন সম্পর্কে। এরপর আমরা দেখছি জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। এরপর আমরা জানতে পারছি খাদ্য কি, কিভাবে বেঁচে থাকার জন্য খাদ্য কেন প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাদ্য কেন প্রয়োজন। আশ্রয়স্থল কি, আবাসস্থল কি, আশ্রয়স্থল কিভাবে মানুষকে নিরাপদে রাখতে সাহায্য করে। পানি কি, পানি জীবের বেঁচে থাকার জন্য কেন প্রয়োজন, পানি জীবের বেঁচে থাকার জন্য কেন প্রয়োজন, জীবের বেঁচে থাকার জন্য কিভাবে পানিকে তারা ব্যবহার করে। এরপর আমরা দেখছি বায়ু, বায়ু কিভাবে জীবের জন্য কাজ করে, জীবের বেঁচে থাকার জন্য কেন বায়ু প্রয়োজন, জীবের বেঁচে থাকার জন্য
জীবের ওপর খাদ্যের ওপর প্রাণীর নির্ভরশীলতা। খাদ্যের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ আর প্রাণীর ওপর নির্ভরশীল। খাদ্যের জন্য উদ্ভিদ কিভাবে পরিবেশের ওপর নির্ভরশীল। এই যে কতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা জেনেছি আমাদের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ এই পাঠের মাধ্যমে। এরপরে আমরা জানতে পারছি উদ্ভিদ আর জীবের মধ্যে কিভাবে খাদ্যের প্রবাহ সৃষ্টি হয় বা খাদ্যের একটি শৃঙ্খল দেখতে পাচ্ছি। এখানে কিভাবে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, বেঁচে থাকার জন্য বৃদ্ধির জন্য কিভাবে শক্তি সঞ্চার করে, শক্তিটা কিভাবে প্রবাহিত হয় সেটি একটি ছকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরিবেশের পরিবর্তন। কি কি কারণে পরিবেশ পরিবর্তিত হয়, পরিবেশ পরিবর্তনের যে কারণ সেই কারণসমূহ জানতে পেরেছি। পরিবেশ পরিবর্তনের জীব ও পরিবেশের উপর যে প্রভাব সৃষ্টি হয় সেই প্রভাব সম্পর্কে জানতে পেরেছি। এরপরও আমরা দেখেছি যে পরিবেশের পরিবর্তন এ মানুষ কিভাবে ভূমিকা রাখছে, পরিবেশ পরিবর্তনে কিভাবে মানুষ ভূমিকা রাখছে বা মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। আমরা অনুশীলনী অধ্যায় পাঠের মাধ্যমে আরো কয়েকটি পরীক্ষণের সম্পর্কে জানতে পারছি। একটি সবুজ ঘাস এর পূর্ণ জায়গার উপরে একটি ইট যখন রেখে দেয় তখন কিছুদিন পরে এই চাপা পড়া ঘাসের অবস্থা কি হবে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ পরিবর্তন কিভাবে ঘটছে এই সংক্রান্ত একটি কাজ। খাদ্যের জন্য মানুষ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি উপাদান প্রয়োজন, এই সংক্রান্ত কতগুলো পরীক্ষণ করেছি। এই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে পড়ে থাকি তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো, কোনো ধরনের প্রশ্নের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন আমরা আমাদের দ্বিতীয় যে অধ্যায়টি ছিল অনলাইন ক্লাসের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় ছিল পদার্থ অধ্যায় সম্পর্কিত আলোচনা। পদার্থ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা যে সকল প্রশ্ন পড়েছি, পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের আয়তন আছে এটি ব্যাখ্যা বা বর্ণনা, একটি পরীক্ষণের মাধ্যমে পদার্থের আয়তন আছে এটি বর্ণনা, পদার্থের আয়তন কাকে বলে, পদার্থের আয়তনের যে একক ছিল সে একক সমূহ সম্পর্কে জানা। আরও পড়েছি আমরা যে পদার্থের ওজন কি, পদার্থের ওজন আছে এটি একটি পরীক্ষণের মাধ্যমে ব্যাখ্যা। এরপর আমরা দেখেছি যে ওজন পরিমাপের একক কি, ওজন কিভাবে বা কোন যন্ত্রের সাহায্যে আমরা ওজন সাধারণত পরিমাপ করে থাকি। এরপর আসছে বায়ু কি, বায়ুর কতগুলো বৈশিষ্ট্য, বায়ুর যে একটি উপাদান পরিবেশের এটি কিভাবে আমরা পরীক্ষা করে থাকি, বায়ুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একটি একটি করে পরীক্ষণ। যেমন বায়ুর 3টি বৈশিষ্ট্য রয়েছে, বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা তৈরি করে। এই যে বৈশিষ্ট্যগুলো ছিল এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কতগুলো পরীক্ষণ রয়েছে, 3টি পরীক্ষণের মধ্যে আমরা জানতে পারছি বায়ু একটি পদার্থ এর এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তাহলে এই অধ্যায় পাঠের যে বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো যে এখান থেকে কিভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর করব। অনুশীলনী পাঠের মাধ্যমে আমরা শূন্যস্থান পূরণ, সঠিক উত্তরে তীর দান, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বর্ণনামূলক প্রশ্নের উত্তর এগুলো পড়েছি। এছাড়াও নতুন আরেকটি পরীক্ষণ পড়েছি, একটি গ্লাসে কিছু টিস্যু রেখে যে পরীক্ষণটি ছিল। এই পরীক্ষণটি তোমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা নিজে বাসা বসে পরিবারের সহায়তা এই পরীক্ষণটি সম্পন্ন করবে। আশা করছি তোমরা করে থাকবে। আর এই অধ্যায়ে যে সকল প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি। পদার্থের যে
বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই যথাযথভাবে পড়তে হবে। পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের যে 3টা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা, পদার্থের বৈশিষ্ট্যের যে এককগুলো রয়েছে যেমন আয়তন কি, আয়তন এর একক কি, ওজন কি, ওজনের একক কি, কিভাবে আমরা পদার্থের ওজন আছে এটি ব্যাখ্যা করতে পারি, কিভাবে পদার্থের আয়তন আছে এটি ব্যাখ্যা করতে পারি। এরপর আছে বায়ু কি, বায়ুর পরিমাপ আমরা কিভাবে করতে পারি, মানে বায়ু যে আছে এটার উপস্থিতি এবং এটা যে একটি পদার্থ সেটা ব্যাখ্যা করতে পারি কিভাবে। এর জন্য 3টি পরীক্ষণ ছিল, এই 3টি পরীক্ষণে আমরা যথাযথভাবে দেখব, নিজে নিজে বাসার চেষ্টা করব। আর এই পরীক্ষণ এবং পর্যবেক্ষণ নিয়ে নিজে নিজে চিন্তা করে দেখব এবং সেই বিষয় সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করব। তাহলে আমাদের এই পাঠ সম্পর্কে যথাযথ একটি ধারণা চলে আসবে। আর এই পাঠ অন্তর্ভুক্ত যে কোনো ধরনের প্রশ্ন উত্তর যদি হয় তাহলে সেটি তোমরা অবশ্যই পেরে যাবে। আর এর বাইরেও যদি তোমাদের এই পাঠ সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর আমরা চলে যাচ্ছি এই অনলাইন ক্লাসের তৃতীয় যে অংশটি ছিল, তৃতীয় অধ্যায় নম্বর হচ্ছে 8। এই 8 নম্বরের পাঠের বিষয় ছিল মহাবিশ্ব। আর এই ক্লাস সম্পর্কিত অনুশীলনের অংশে অবশ্যই তোমরা পূর্বের এই বিষয় সংক্রান্ত ভিডিওটি দেখে নেবে। যেমন মহাবিশ্ব অধ্যায় সম্পর্কে আমার যে 2টি ভিডিও ছিল সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। মহাবিশ্ব কি, বইটি রিডিং পড়ার কোনো বিকল্প নাই, বইটা অবশ্যই যত্ন সহকারে পড়বে। মহাবিশ্ব কি এই সম্পর্কে জানার জন্য আমরা মহাবিশ্বের অনেকগুলো উপাদান নিয়ে আলোচনা করেছি। প্রথমে ছিল চাঁদ। চাঁদ আমরা কিভাবে দেখি, চাঁদ কি, চাঁদের দশা পরিবর্তন বা পর্যায়সমূহ, চাঁদের কয়টি দশা রয়েছে, চাঁদ কিভাবে দশা পরিবর্তন করে এ সম্পর্কিত তথ্য আমরা জেনেছি। সৌরজগৎ কি, সৌরজগতের গ্রহসমূহ, সৌরজগৎ কি নিয়ে গঠিত। এরপরে আমরা জেনেছি শুক্র গ্রহ সম্পর্কে। শুক্র গ্রহ আসলে কিন্তু কোনো তারা নয়, আমরা এই গ্রহকে তারা হিসেবে চিনি। যেমন আমরা সন্ধ্যার আকাশে পশ্চিম দিকে যে ছোট্ট একটি তারার মতো দেখতে পাই, উজ্জ্বল নক্ষত্র মতো মনে করি, তারা হচ্ছে নক্ষত্র, কিন্তু এটি কোনো নক্ষত্র নয়, এটি একটি উজ্জ্বল গ্রহ, এর নাম হচ্ছে শুক্র গ্রহ। আর সকালবেলা আমরা এটিকে দেখতে পাই, ভোরবেলা সূর্য ওঠার আগে যে ছোট্ট তারাটি দেখতে পাই এটাকে আমরা শুকতারা বলে থাকি, কিন্তু এটি কোনো তারা নয়। সন্ধ্যা তারা বা শুকতারা যাই বলি না কেন, এটি কোনো তারা বা নক্ষত্র নয়, এটি হচ্ছে একটি গ্রহ, শুক্র গ্রহ। তাহলে আমরা শুক্র গ্রহ সংক্রান্ত তথ্য জানলাম। এরপরে আমরা জেনেছি নক্ষত্র। নক্ষত্র কি, গ্যালাক্সি কি, নক্ষত্র মণ্ডল কি, নক্ষত্র কি নিয়ে গঠিত। এরপর নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো পড়েছি। গ্যালাক্সি কি, আমাদের পৃথিবী বা সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত, কোন নক্ষত্র মণ্ডলের অন্তর্ভুক্ত। মহাবিশ্ব কি, মহাবিশ্ব কি নিয়ে গঠিত, এই সম্পর্কিত তথ্যগুলো আমরা জেনেছি। আর এই অনুশীলনের মাধ্যমে আমরা আরও কিছু প্রশ্ন জেনেছি। এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই এই বিষয় সংশ্লিষ্ট প্রশ্নই হবে। যেমন আমরা একটি প্রশ্ন করতে পারি, নক্ষত্র কি, নক্ষত্রের বৈশিষ্ট্য লেখো। আমাদের সৌরজগৎ কোন নক্ষত্র মণ্ডলের অন্তর্ভুক্ত, একটি প্রশ্ন হয়ে গেল 3টি পার্টের মাধ্যমে। এরপর প্রশ্ন হতে পারে গ্যালাক্সি কি, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এর পরের প্রশ্ন হতে পারে যে গ্যালাক্সি দেখতে কিসের মতো। এভাবে এক একটা পার্টের মাধ্যমে এই বর্ণনামূলক প্রশ্নগুলো গঠিত হবে। আর এই ছোট ছোট পার্টে কিন্তু এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন আমাদের সৌরজগৎ কোন নক্ষত্র মণ্ডলে
তথ্যসমূহ আমাদের মাথায় রাখতে হবে এবং একটি সুন্দর পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। এই ছিল আমাদের প্রশ্ন পদ্ধতি এবং প্রশ্ন সম্পর্কিত আলোচনা। আজকের এই প্রশ্ন পদ্ধতি ও প্রশ্ন সম্পর্কিত আলোচনা নিয়ে আমাদের আজকের যে আলোচনার বিষয়টি ছিল সে সম্পর্কিত তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটিকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। আর আমাদের এই অধ্যায় সম্পর্কিত যদি কোনো নোট বা সাজেশন সমূহ সাপ্লাই করা হয়ে থাকে সেটি অবশ্যই তোমরা ফেসবুক পেজে চোখ রাখলে পেয়ে যাবা। আর এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আজকের ক্লাসে আমাদের সাথে থাকার জন্য